ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে পল্টনের বায়তুল মোকাররমে জড়ো হয়েছে মানুষ। জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন তারা। সেখানে রয়েছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আমরা যুক্ত হব তার সঙ্গে। সাকিব, এখনকার কর্মসূচি নিয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা কি বলছেন, কি অবস্থা দেখছেন সেখানে জানাবেন। লাবণী, আজকে জুমাবার বাদ জুমা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জন্য দোয়া হয়েছে। সারা দেশে এই আয়োজন ছিল, যেহেতু সরকারিভাবেই ঘোষণা ছিল জুমার নামাজের পর সারা দেশে দোয়া মোনাজাত করা হবে। তারই অংশ হিসেবে বায়তুল মোকাররমে কিন্তু জুমার নামাজের পরপরই মুসল্লিরা দোয়া মোনাজাত করেছেন। পাশাপাশি নামাজ শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে জড়ো হয়েছেন শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে এবং সুষ্ঠু বিচারের দাবিতে। তাদের সকলের মধ্যে কিন্তু আমরা খুব লক্ষ্য করছি তারা নানা ধরনের প্রশ্ন রাখছেন। শরীফ ওসমান হাদিকে গুলি করে কিভাবে খুনি ভারতে পালিয়ে গেলেন, কিভাবে আসলে দেশ ত্যাগ করলেন, নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের ক্ষোভ, পাশাপাশি শোক সন্ত্রস্ত অবস্থায় কিন্তু সকলে রয়েছেন। আপনি জানেন যে গতকালকেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর আসার সাথে সাথেই রাজধানী সহ সারা দেশেই ছাত্র জনতার একটি ক্ষোভ আমরা লক্ষ্য করেছি, শোক সন্তপ্ত অবস্থা লক্ষ্য করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ হয়েছে, আন্দোলন হয়েছে, শাহবাগে জমায়েত হয়েছে, আজকেও সেখানে জমায়েত রয়েছে। সেখানেও আমরা যতটুকু জেনেছি জুমার নামাজ আদায় হয়েছে। বায়তুল মুকাররমেও তেমনই কিন্তু সর্বস্তরের তৌহিদি জনতা, মুসলিম জনতা তারা নামাজ শেষে তারা আসলে বিক্ষোভ প্রদর্শন করছেন। এখন আমরা এখানে দেখছি যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তারা এখানে বিক্ষোভ করছেন এবং তাদের নেতৃবৃন্দ এখানে রয়েছে, তারা বক্তব্য রাখছেন। তারা যেটি বলছেন যে অনতি বিলম্বে শরীফ ওসমান হাদির উপর যারা হামলা করেছে, যারা তাকে শহীদ করেছে, তারা যেখানেই থাকুক না কেন তাদেরকে যেন দেশে ফিরিয়ে এনে তাদের বিচার কার্যকর করা হয়, তাদের ফাঁসি নিশ্চিত করা হয় এবং দেশে যারা আসলে ফেসিবাদ এবং ফেসিস্ট আওয়ামী লীগের দোষর রয়েছেন, তারা আওয়ামী লীগের পক্ষে সাপাই গাইছেন কিংবা আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন উস্কানি দিচ্ছেন, তাদেরকেও আইনের আওতায় আনবার দাবি কিন্তু আমরা এই রাজনীতিবিদদের বক্তব্যে লক্ষ্য করছি। তারা সেই দাবিগুলো রাখছেন। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেবার দাবিও কিন্তু বিক্ষুব্ধ জনতার মধ্য থেকে আসছে। ছাত্র জনতা যারা এখানে বক্তব্য রাখছেন তাদের সকলেই বলছেন দেশে দিনে দুপুরে এই ধরনের একটি হত্যাকাণ্ড নিঃসন্দেহে দেশের জন্য অশনি সংকেত। তারা চান একটি সুষ্ঠু বিচারের মাধ্যমে যেন একটি দৃষ্টান্ত স্থাপন করা হয় যে এই ধরনের অপরাধ কেউ করে যেন পার পেয়ে যেতে না পারে, সেটা নিশ্চিত করবার জন্য কিন্তু তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন। এখন পর্যন্ত এখানে নেতৃবৃন্দ কথা বলছেন, আমরা একটু তাদের বক্তব্যগুলো একটু সরাসরি শুনে আসবার চেষ্টা করব। হাদি পর্যন্ত পৌঁছেছেন, এই সিলসিলা কশিনকালে বন্ধ হবে না। আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটা কথা না বলে পারি না। আমরা আজ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করি, আমরা আজকে আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করি, কিন্তু যেই বিচার ব্যবস্থা খুনিদের লালন পালন করেন সেই বিচার ব্যবস্থা বঙ্গোপসাগরে ভাসানোর কথা বলি না। এই বিচার ব্যবস্থার মাধ্যমেই এই খুনি ফয়সাল 2টা বিদেশি অস্ত্র মামলা সত্ত্বেও 2বার জামিন পেয়েছে। যারা কোটি টাকার মাধ্যমে, লাখ টাকার মাধ্যমে খুনিদের জামিনের ব্যবস্থা করেন, এই আইনজীবীদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এই বিচার ব্যবস্থার কথা কি বলবো? সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত হয় নাই, আলিফ হত্যাকাণ্ডের বিচার এখন হয় নাই, বরিশালের নীরবের হত্যাকাণ্ডের বিচার এখন হয় নাই, মাগুরার আসিয়ার দর্শনের হত্যাকাণ্ডের বিচার এখন হয় নাই। হাদি ভাইয়ের বিচার হবে কিনা আল্লাহই ভালো জানে। এখানে যখন হত্যা করা হয়, যখন গুলি করা হয়েছে, তখন আমাদের সামনে পেশ করা হয়েছে সিলেট থেকে পালানো হচ্ছে। এগুলো সব পরিকল্পনা, অথচ সব নির্লক্ষ্য করা হয়েছে। তারা ময়মনসিংহ থেকে পলায়ন করবেন। সুতরাং বাংলাদেশের কারা কারা এর সাথে জড়িত রয়েছেন এদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ,
দর্শক, যেমনটি বলছিলাম যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল শাহবাগ এবং বায়তুল মোকাররমেও জড়ো হয়েছে মানুষ। সেখান থেকে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল শাহবাগ। রাত থেকেই সেখানে অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মিছিল স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এলাকা। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতা শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন। বৃহস্পতিবার রাতে হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় বিক্ষোভ আর আন্দোলন। আন্দোলনকারীরা বলছেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। ফ্যাসিবাদের দোসররা এখনও দেশে ঘাপটি মেরে রয়েছে। তাদের আস্তানা এদেশের মাটিতে হবে না। এ সময় বিপ্লবী সরকার গঠনের দাবি তোলেন আন্দোলনরতরা। হাদীর খুনিদের গ্রেফতার করে বিচার নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সরকারের কাছে যে আমরা দাবিগুলো জানাইছি, হাদী ভাইয়ের এই কিলিং এর পিছনে কারা ছিল, মূল শিকড়ে দেখতে হবে। আপনি একজন শুটারকে আইনের সামনে উপস্থাপন করে দিবেন, আগের যে স্ক্রিপ্টেড ছিল এই স্ক্রিপ্ট আমরা এখন খাই না বাংলাদেশ। লক্ষ মানুষের সামনে ঢাকা শহরে গুলি করে এই আসামি পলায় চলে গেল, প্রশাসন কি করলো? ন্যায্য বিচার চাই। একটা মায়ের বুক খালি করা হয়েছে, একটা সন্তানকে তার পিতার থেকে বঞ্চিত করা হয়েছে। যে ব্যক্তি হত্যা করলো সে ব্যক্তি আল্লাহ তাআলা বলেন সে পুরো জাতিকে হত্যা করলো, সে মানুষ হোক দিয়ে। এই যে হাদী ভাইকে যে হত্যা করলো, এই হত্যাটা করার পিছনে বহু বড় বড় রাগা বোয়ালদের হাত আছে। আমাদের বাংলাদেশের সিকিউরিটি থ্রেট যারা এগুলোকে ঠিক করার জন্য আমাদের ক্রাইম ব্রাঞ্চ, ডিজিএফআই, এনএসআই, তারপর আপনার সিআইডি, এগুলো প্রত্যেকটাকে ফুললি অ্যাক্টিভ করা উচিত ছিল। এই প্রশাসন, এই পুলিশ এবং এই রাষ্ট্র ব্যবস্থা নিয়ে সামনে নির্বাচনটা কতটুকু সুষ্ঠুভাবে করা সম্ভব। আমরা আজকে সকাল 9টা থেকে সারা বাংলাদেশে ব্লকআউট কর্মসূচি ঘোষণা করছে। ভারতের সহযোগিতা ঘটতে পারে না, ভারতেই ঘটাইছে। এটা আমাদের দেশের গোয়েন্দা বিভাগ সবাই জানে। যাই না হাইরাও তারা কেমনে ভারত পাচার হইলো। ফয়সাল যে শুটার, এরকম হাজার শুটার ঢাকা শহরে আছে, কিন্তু তাদেরকে ধরা হচ্ছে না। হাদীর মৃত্যুতে শাহবাগে ছাত্র জনতার প্রতিবাদের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, আপনি তো শাহবাগে রয়েছেন, সেখানকার সার্বিক পরিস্থিতির কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন, আর পরবর্তী কোনো কর্মসূচির ঘোষণা এসেছে কিনা কি জানতে পেরেছেন আপনি সর্বশেষ জানাবেন আমাদের। হাদীকে হত্যার প্রতিবাদে শাহবাগে গত রাত থেকেই আন্দোলন চলছে এবং সেই ধারাবাহিকতায় সকাল থেকে এখন পর্যন্ত সেই আন্দোলন চলছে। কিছুক্ষণ আগে এখানে জুমার নামাজ আদায় হয়েছে। জুমার নামাজের পরে বিশেষ দোয়া হয়েছে হাদীর আত্মার মাগফিরাত কামনা করে। এই মুহূর্তে সেই নামাজ এবং এই যে মোনাজাত সেটি শেষ হয়েছে। এখন আবার এই শাহবাগ চত্বর কিন্তু আন্দোলনের উত্তাল হয়ে উঠেছে এবং নানাবিধ স্লোগান দেওয়া হচ্ছে এবং হাদীকে হত্যার প্রতিবাদে মানুষ যেমন গতকাল থেকে ফুঁসে উঠেছে সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ, এই শাহবাগ যে চত্বরটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে এবং সবাই বলছে হাদীকে যারা হত্যা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং হাদীকে যারা হত্যা করার মাস্টার প্ল্যান তৈরি করেছে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এর পাশাপাশি হাদীকে যারা যে দেশে বসে হত্যার পরিকল্পনা হয়েছে, আওয়ামী লীগের দোসররা হাদীকে হত্যা করতে যে দীর্ঘদিনের পরিকল্পনা করেছে, তাদের যে প্রেতাত্মা যারা দেশে আছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। দর্শক, কিছু জানাতে চাই, এই গত 12 তারিখ জুম্মার নামাজের পরে কিন্তু হাদীকে এই যে বিজয়নগর কালভার্ট মোড়ে তাকে গুলি করা হয় এবং তার গুলিটি কানের নিচ দিয়ে লেগে মাথার ভেতর দিয়ে ঢুকে বের হয়ে যায়। বেশ লম্বা সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে গত রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। তারপরে তার মৃত্যুর খবর শোনার সাথে সাথেই দেশের মানুষ, সাধারণ ছাত্র জনতা যারা জুলাইয়ে আন্দোলন করেছিল, যারা জুলাইয়ে রাজপথে নেমে এসেছিল, তারাই কিন্তু গত রাতে রাজপথে নেমে এসেছে এবং তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে
তারা অগ্নিসংযোগ করেছে এবং এরপরে কিন্তু রাতভরই বিক্ষোভ করেছে এবং রাতভর বিক্ষোভ করার পরে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু শাহবাগ চত্বর এই সাধারণ ছাত্র জনতার দখলে ছিল। তারা সেই সকাল থেকেই নানাবিধ স্লোগান দিয়ে এই হাদি হত্যার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং হাদি হত্যায় যারা জড়িত তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে যাচ্ছে। একটু জানাতে চাই যে বিভিন্ন সময় হাদিকে হত্যার পরিকল্পনা হয়েছে, হাদিকে হত্যা করা হবে এমন হুমকি দেওয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে বর্তমান সরকার কর্ণপাত করেনি, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি হাদিকে যারা গুলি করেছে তারা অতি দ্রুত দেশ ছেড়ে পালিয়ে গেছে, ভারতে পালিয়ে গেছে বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এই ভারতে যে পালিয়ে গেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যে তাদেরকে ধরতে পারেনি, এই ব্যর্থতার দায় আন্দোলনকারীরা বলছেন যে এই অন্তর্বর্তী সরকারের দায়, এই ব্যর্থতার দায়। তারা ব্যর্থ হয়েছে বলেই হাদিকে হত্যা করা সম্ভব হয়েছে, তারা ব্যর্থ হয়েছে বলেই হাদির মতো যারা জুলাই যোদ্ধা রয়েছে তাদেরকে হত্যা করার পরিকল্পনা করছে এই যে ফ্যাসিবাদের যারা দোষর তারা। সুতরাং এই সরকারকে বিদায় নিতে হবে এবং একটি বিপ্লবী সরকার গঠন করার বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে এই শাহবাগের মঞ্চ থেকে এবং বলা হয়েছে যে এই যে উপদেষ্টা অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ব্যর্থ হয়েছে দেশের জনগণের নিরাপত্তা দিতে, তিনি এই অপরাধীদের ধরতে ব্যর্থ হয়েছে, তাকে পদত্যাগ করতে হবে, এই দাবি কিন্তু জানানো হয়েছে। এবং আমরা সকাল থেকে দেখতে পাচ্ছিলাম খণ্ড খণ্ড মিছিল নিয়ে যারা আন্দোলনকারী তারা এই শাহবাগ চত্বরে জড়ো হচ্ছিল এবং এখন শাহবাগ চত্বর কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং তারা বলছে যারা ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে, যারা ওসমান হাদির প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে তাদের বিচার করতে হবে এবং তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের আগ্রাসন অর্থাৎ ভারতের আগ্রাসন বাংলাদেশের নাটকে আর চলবে না, ভারতের আধিপত্য বাংলাদেশের আর চলবে না, ভারতের কোনো তাবেদারি বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না। এবং বলা হচ্ছে যারা ফ্যাসিবাদের দোষর এখনো বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ঘাপটি মেরে আছে, প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা ফ্যাসিবাদের দোষর রয়েছে তাদেরকে খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে। এখনো যারা আওয়ামী লীগের যারা ছাত্রলীগের যারা দোষর এখনো দেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে এই গুপ্ত হত্যার পরিকল্পনা করেছে তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানানো হয়েছে। দর্শক একটু জানাতে চাই গত 12 তারিখ যখন হাদিকে গুলি করা হয় তখন সারা দেশের মানুষ কিন্তু শোকাহত হয়ে হাদির জন্য দোয়া করছিল যে হাদি হয়তো জীবন নিয়ে ফিরে আসবে, কিন্তু সর্বশেষ গতকাল রাতে ডাক্তাররা দুঃসংবাদ দিয়েছে এবং সর্বশেষ ডাক্তাররা ঘোষণা দিয়েছে হাদি আর আমাদের মাঝে নেই। এরপর থেকে কিন্তু এই আন্দোলন চলছে। এই আন্দোলন হাদি মৃত্যুর পরে কিন্তু সরকারের পক্ষ থেকে আগামীকাল একটি রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং হাদির পরিবারের দায়িত্ব নেওয়া হয়েছে। আমরা জানি সন্ধ্যার মধ্যে হাদির মরদেহ এই বাংলাদেশে আসবে, তারপরে নিশ্চয়ই একটি হাসপাতালে রেখে আগামীকাল জোহরের নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আশিক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা শাহবাগে ছাত্র জনতার যে প্রতিবাদ সমাবেশ চলছে এই বিষয়ে আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক আপনাদেরকে এই প্রতিবাদ সমাবেশের আরও কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের আরেক সহকর্মী মোহাইমিনুল অপু তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। অপু, আপনি এখন কোথায় রয়েছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে সর্বশেষ অবস্থা। অপর প্রান্তে রয়েছে কিছুক্ষণ আগে কিন্তু এই শাহবাগ মোড়ে জুমার নামাজ শেষে এখানে মোনাজাত অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু হাদির জন্য দোয়া প্রার্থনা করা হয়। এছাড়াও তারা যেটি বলছেন যে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রয়োজনে তারা ঐক্যবদ্ধ থাকবেন এবং দেশের যে কোনো সংকটে তারা এক হয়ে কাজ করবেন। শাহবাগ মোড়ে কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা মোনাজাত শেষে কিন্তু এই কথা বলেন। এই মুহূর্তে শাহবাগ মোড় কিন্তু স্লোগানে উত্তাল রয়েছে। তারা একদিকে যেমনি শোক প্রকাশ করছেন, অন্যদিকে হাদির মৃত্যুর পরে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা যেটি স্পষ্ট করে বলছেন যে এই হত্যাকাণ্ডের পিছনে আওয়ামী লীগ এবং ভারত যৌথভাবে কিন্তু তারা দায়ী এবং যতক্ষণ পর্যন্ত এই হত্যাকারীদের গ্রেপ্তার করা না হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। জানেন যে আজকে সন্ধ্যায় কিন্তু হাদির মরদেহ বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। এরই
এরপরেই গতকাল রাত থেকে যখন ওসমান হাদির মৃত্যুর ঘটনা গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অফিসিয়ালি জানানো হয়, তারপরে কিন্তু বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা এবং দেশবাসী যে সকল জনসাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু সড়কে নেমে আসেন। রাজধানী শাহবাগ সহ তারা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বিক্ষোভ করেন। শাহবাগে গতকাল রাতে তারা বিক্ষোভ করেছেন এবং আজকে সকাল থেকে এখন দুপুর 2টা পর্যন্ত তারা কিন্তু বিক্ষোভ অব্যাহত রেখেছেন। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি যেটি বলছেন যে এই তাদের যে সমাবেশ শাহবাগে সেটি তারা স্থগিত করেছেন এবং বিকাল 4টার সময় বাংলা মোটর তাদের কেন্দ্রীয় কার্যালয়ের অফিসের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল করবেন। তবে এই মুহূর্তে এখানে যারা বিক্ষোভ করছেন এদের অধিকাংশই কিন্তু ইসলামিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই শাহবাগ মোড়ে অবস্থান করে তাদের বিক্ষোভ অব্যাহত রাখছেন। কিছুক্ষণ আগে কিন্তু জুমার নামাজ শেষ হয়েছে, তারপর তারা কিন্তু মোনাজাত করেন এবং হাদির জন্য দোয়া প্রার্থনা করেন। এরপরে তারা শপথ পাঠ করেন এবং সবাই কিন্তু তখন এই শপথ বাক্যে বলা হয় যে তারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর কোনো ধরনের আঘাত আসলে দলমত নির্বিশেষে তারা সবাই ঐক্যবদ্ধভাবে তারা সেটি মোকাবেলা করবেন এবং বাংলাদেশে ভারতীয় যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু তারা তীব্র প্রতিরোধ গড়ে তুলবেন এমন কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। পরবর্তীতে আর কোনো হত্যাকাণ্ড যাতে না ঘটে সে বিষয়ে সরকারকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এবং এ সকল নেতৃবৃন্দেরকে নিরাপত্তার বিষয়টাও তুলে ধরছেন। এই মুহূর্তে শাহবাগ মোড়ে সকল শ্রেণী পেশার মানুষ অবস্থান করে তারা বিক্ষোভ করছেন, নানা স্লোগানে মুখরিত করে রাখছেন। তারা যেটি দাবি করে বলছেন যে এই সরকার মানুষের জানমাল নিরাপত্তায় ব্যর্থ রয়েছেন, সেহেতু তাদের পদত্যাগ করা উচিত, এমনটি কিন্তু কেউ কেউ বলছেন। এছাড়াও কিন্তু অন্যান্য স্বরাষ্ট্র উপদেষ্টার তারা পদত্যাগ দাবি করছেন এবং বিকাল 4টা নাগাদ এখানে যারা রয়েছেন তারাই বাংলা মোটরে যাবেন এবং সেখান থেকে কিন্তু বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। সেখানে এনসিপির যে সিনিয়র নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম থেকে অন্যান্য যারা রয়েছেন তারা এই মিছিলে অংশগ্রহণ করবেন। একদিকে আব্দুল হাদির মৃত্যুর পরে যেমনি শোক নেমে এসেছে তেমনি শোককে শক্তিতে রূপান্তর করে তারা এই বিক্ষোভ অব্যাহত রেখেছে। যতক্ষণ পর্যন্ত এই অপরাধীদের গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে, এমনটাই কিন্তু তারা বলছেন। জানেন যে গত শুক্রবার ঠিক এই সময় অর্থাৎ 2টা 20 মিনিটের সময় হাদির উপর কিন্তু গুলি বর্ষণ করা হয় কাছ থেকে রিক্সা যাওয়ার পথে। তারপর গুলিবিদ্ধ হলে কিন্তু তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, এরপরে তাকে এবারকের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য তাকে কিন্তু সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং গতকাল রাত 10টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তারপর থেকেই এই সাধারণ মানুষ জনতা রাজপথে নেমেছে, তারা তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করে যাচ্ছেন। তো রাজধানী শাহবাগ থেকে এই ছিল সবশেষ খবর। অপু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল শাহবাগ, সেখান থেকে সর্বশেষ তথ্য জানার চেষ্টা করছিলেন আমাদের সহকর্মীরা। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার, বিচারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে মানুষ। হাদির হত্যার জন্য ফ্যাসিস্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে তারা। এই সময় জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দাবিও করেছেন তারা। শুক্রবার ছুটির দিন, তবে গণপরিবহন কম দেখা গেছে নগরের সড়কে। মাহিলা ইসলামের রিপোর্ট। শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক থেকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে সমবেত হন। এরপর সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন। শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ আছে। তারা দাবি করছেন শরীফ ওসমান হাদির হত্যাকারী ফ্যাসিস্টদের বিচার। আমরা অনেক সহ্য করেছি, অনেক দেখেছি, অনেক শুনেছি, অনেক বুঝেছি। আমাদের দর্দের বাত এবার ভেঙে গেছে। কিলিং এর পিছনে কারা ছিল মূল শিকড়ে যাইতে হবে। আপনি একজন শুটারকে আইনের সামনে উপস্থাপন করে দিবেন, আগের যে স্ক্রিপ্টেড ছিল এই স্ক্রিপ্ট আমরা এখন খাই না বাংলাদেশ। খুন করার পরে আবার থ্রেট দেয়, নিশ্চয় এদের পেছনে মদতদাতা আছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সম্মিলিত নারী প্রয়াস নামের ওই সংগঠন থেকে দেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তা বৃদ্ধির দাবি করা হয়। আমি বিচার চাই, আমি বিচার চাই।
এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে। আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ, আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন। দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো পর্যন্ত জড়িত মূল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়নি। কারণ বাজার প্রথম আলোর ভবনে ভাঙচুর চালানো হয়েছে। দিনের আলোতে দেখা গেছে ধ্বংসস্তূপ। মোতায়েন আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রথম আলো শুক্রবার বের হয়নি ছাপা পত্রিকা। চেষ্টা চলছে অনলাইন কার্যক্রম সচল করার। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং তার যে অপরাধীদেরকে ধরার ক্ষেত্রে কোনো ধরনের ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি এবং এই দায় নিয়ে এবং গতকালকে রাত্রে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর দায় নিয়ে এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং আমরা মনে করি সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে যেন এই সংবাদ মাধ্যমগুলো সহ আর কোনো সাংস্কৃতিক সংগঠন কিংবা ব্যক্তি প্রতিষ্ঠান কোনো ধরনের প্রতিষ্ঠানের উপরে আর যেন কোনো হামলা না হয়, কোনো সহিংসতা না হয়, সেইটা দেখা সরকারের দায়িত্ব এবং তাদেরকে এই দায়িত্ব পালন করতেই হবে। ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনায় বন্ধ আছে পত্রিকাটির কার্যক্রম। সেখানেও ভবনের ভেতরে বাইরে দেখা গেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ডেইলি স্টার ভবনের সামনে বাড়তি পুলিশ দেখা গেছে। ভবনের সামনে প্রতিবাদ করেছে নাগরিক কোয়ালিশন নামের একটি সংগঠন। পুলিশ বাহিনীর এখানে এত সময় লাগার কথা ছিল না। ফায়ার সার্ভিস এসছে, সবাইকে রক্ষা করেছে, তাদের কাছে আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আমাদের সেনাবাহিনী কোথায়, আমাদের পুলিশ কোথায়, তাদেরকে নির্দেশ কেন সময় মতো দেওয়া হচ্ছে না, এই বিষয়গুলোর জবাব আমরা চাইছি। রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনেও হামলা হয় রাতে। এরপর দিনের বেলায় চোখে পড়েছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সেখানেও রয়েছে বাড়তি নিরাপত্তা। ছায়ানটটা যখন তৈরি হয়েছিল স্বাধীনতার আগে, সাংস্কৃতিক আগ্রাসন যেটা ছিল পাকিস্তানিদের, সেটার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে কিছু মানুষ এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছিলেন। শুক্রবার ছুটির দিনে জরুরি প্রয়োজনে কর্মজীবীরা বাইরে বের হয়েছেন। অন্য শুক্রবারের তুলনায় যানবাহন কম দেখা গেছে। বিভিন্ন পয়েন্টে পুলিশের বাড়তি উপস্থিতি দেখা গেছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। দর্শক, পুড়ে যাওয়া ডেইলি স্টার ভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। আরো খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহিলা, ডেইলি স্টার ভবনের সামনে পরিস্থিতি এখন কেমন দেখছেন? প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কি বলছেন এ বিষয়ে জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে গতকাল ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির মারা যাওয়ার পরে আসলে তার মৃত্যু সংবাদটি যখন দেশে এসে পৌঁছায়, তারপরেই আসলে জনগণ বিক্ষুব্ধ হয়ে যায় এবং সেই বিক্ষুব্ধ জনতার এক অংশ এখানে আসে। তো কারণ বাজারে আসলে এই প্রথম আলো পত্রিকা এবং পরবর্তীতে আসলে এই ডেইলি স্টার ভবনে আসলে তারা হামলা করেন। তো হামলা করার পর আসলে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ভেতরে যে বিভিন্ন ধরনের নথিপত্র এবং কাগজপত্র সেগুলো আসলে পুড়িয়ে দেওয়া হয়। তো এরপরে আসলে সেনাবাহিনী এখানে এসে অবস্থার সামাল দেয় এবং এরপরেই আসলে এখন এই চিত্র। ডেইলি স্টারের সামনে আসলে এখন আইন শৃঙ্খলা বাহিনী ঘেরাও করে রেখেছেন। তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন। বিক্ষুব্ধ যে জনতা তারা আসলে আপাতত এখানে নেই। ডেইলি স্টার কার্যক্রম বন্ধ রয়েছে এবং আজকে সকালবেলা আসলে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা দুটির আসলে কোনো রকমের কোনো অনলাইন কার্যক্রম বা কোনো পত্রিকা আসলে বাজারে আসেনি। প্রকাশনা বন্ধ রয়েছে এবং এখানে ডেইলি স্টারের যেই দু একজন কর্মী রয়েছেন তারা আসলে একটু আবেগ আপ্লুত হয়ে আছেন। তারা বলছেন যে তারা আসলে এমন দিনটি দেখার জন্য প্রস্তুত ছিল না। তো আসলে ডেইলি স্টার ভবনটি এখন বলতে গেলে পুরোপুরি এখন একটি ধ্বংসযোগ্য এবং সেখানে আসলে এখন শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং তারা এখানে অবস্থান নিয়েছে এবং জনগণ কাউকে আসলে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। তো ভেতরের অবস্থানটা আসলে একদমই পুরো ক্ষতবিক্ষত এবং পুড়ে যাওয়া ফার্নিচার ছাড়া আসলে ভেতরে আসলে অবশিষ্ট এখন কিছুই নেই। আর আইন শৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান নিয়েছে। তো আসলে ডেইলি স্টারের সামনের অবস্থাটা এখন এরকমই। লাবণী। মাহিলা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে পুড়ে যাওয়া ডেইলি স্টার ভবনের সামনে তথ্য রাখছিলেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম।
দর্শক, রাজধানীর নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতির খবর রাখছেন আমাদের আরেক সহকর্মী সাজিদ সরকার। তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাজিদ, আপনি এখন কোন এলাকায় রয়েছেন? সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? কোনো বিক্ষোভ সমাবেশের খবর পেয়েছেন কিনা নগরীর কোনো অংশে, জানাবেন আমাদের। লাবণী, এই মুহূর্তে আমরা রয়েছি প্রথম আলো কার্যালয়ের সামনে। আর এখানকার পরিস্থিতি যদি বলতে হয়, সেটি সকাল থেকে শুধুমাত্র আমরা পুলিশের তৎপরতা দেখেছি। একই সাথে সিআইডির ক্রাইম সিন হিসেবে সিআইডির পক্ষ থেকে প্রথম আলো কার্যালয়ের ভিতরে তারা আলামত সংগ্রহ করেছেন এবং পরীক্ষা নিরীক্ষা করেছেন আসলে কোনো ধরনের প্রয়োজনীয় কাগজপত্র বা অন্য কিছু নেওয়া হয়েছে কিনা। একই সাথে আমরা দেখছি যে নামাজের ঠিক পরপর এখানে যেহেতু পাশে মসজিদ রয়েছে, এই কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে পুরো এলাকা এখন ঘিরে রাখা হয়েছে। কারণ বাজারের অর্থাৎ বাজারের দিক থেকে এবং প্রধান যে সড়কটি রয়েছে সেই কারণ বাজার, সেখান থেকে কিন্তু পুরো এলাকাটি কাউকে আসলে দাঁড় হতে দিচ্ছে না এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এই পরিস্থিতি আমরা দেখছি। এর আগে যেটি বলছিলাম যে রাজধানীর অন্যান্য এলাকার যে চিত্র, বিশেষ করে শাহবাগের আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে একেবারে কাকরাইল পর্যন্ত পুরো এলাকা চতুর্দিক দিয়ে কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে এখানে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং পুলিশের আইজিপির কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারি স্থাপনা রয়েছে, যে কারণে এই এলাকাটিতে যেমন বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সাথে যে সমস্ত এলাকা অর্থাৎ কারওয়ান বাজার এবং ফার্মগেটে, ডেইলি স্টার এবং ধানমন্ডি, ছায়ানট, এই সমস্ত এলাকাগুলোতে শুধুমাত্র আসলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা আমরা দেখছি। একই সাথে জুম্মা নামাজ পর বাদ জুম্মা বায়তুল মোকাররম কেন্দ্রিক আসলে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে, কেননা এখানে ইতিমধ্যেই বেশ কিছু সংগঠন তারা নামাজের পরপরই বিক্ষোভে নেমেছেন। আর এই বিক্ষোভটি ওসমান হাদির এই যে গুলি করা, তাকে আহত করা এবং এই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে এই বিক্ষোভটি কিন্তু আসলে শুরু হয়েছে। এবং এখানে আমরা দেখছিলাম যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তারা ঘোষণা দিয়ে নামাজের পরপরই তারা কিন্তু ওই এলাকায় তারা বিক্ষোভ সমাবেশ করছেন এবং এই কারণে কিন্তু এই সমস্ত কয়েকটি এলাকাতে কিন্তু আসলে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর বাইরে আসলে যানবাহনের স্বাভাবিক অবস্থা, সকালের দিকে যদিও নগরী বেশ ফাঁকা ছিল, তবে দুপুরের পর থেকে বেশ যানবাহন দেখা যাচ্ছে সড়কগুলোতে। লাবণী। সাজিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী সাজিদ সরকার যুক্ত ছিলেন। তিনি জানাচ্ছিলেন রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক যেসব তথ্য রয়েছে সে বিষয়। আছেন একাত্তরে চলছে সংবাদ সংযোগ। শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে আজ সন্ধ্যা 6:05। রাতে ইনকিলাব মঞ্চ ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে। শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা হবে। পরিবারের বক্তব্য, ওসমান হাদির পূর্ব ঘোষণা অনুযায়ী ঝালকাঠিতে পিতার কবরের পাশে তার দাফন করা হবে। ইনকিলাব মঞ্চ আহ্বান জানিয়েছে ধৈর্য ধরতে এবং যে কোনো ধরনের সহিংসতা পরিহার করতে। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। শরীফ ওসমান হাদিকে বাঁচানো গেল না। বিশ্বের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা, পৃথিবীর নামিদামি চিকিৎসকদের চেষ্টা, মানুষের দোয়া, সবকিছু পেছনে ফেলে চিরঘুমের দেশে ওসমান হাদি। শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় মানুষ দোয়া করছে। শোকে কাতর গোটা জাতি। ওসমান হাদির মরদেহ বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা শুক্রবার সন্ধ্যায়। এরপর মরদেহ রাখা হবে ফ্রিজিং অবস্থায়। ইনকিলাব মঞ্চ জানিয়েছে শনিবার বাদজোহর মানিক মিয়া এভিনিউতে শরীফ ওসমান হাদির নামাজে জানাজা হবে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে শরীফ ওসমান হাদির ইচ্ছা তার পিতার পাশে তাকে যেন কবরস্থ করা হয়। ওসমান হাদির সহযোদ্ধাদের চাওয়া জাতীয় বুদ্ধিজীবী কবরস্থান বা জাতীয় সংসদ ভবন এলাকায় হাদিকে যেন দাফন করা হয়। ইনকিলাব মঞ্চ আহ্বান জানিয়েছে খুনিদের বিচার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। একই সাথে যে কোনো ধরনের সহিংসতাপূর্ণ কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। প্রধান উপদেষ্টা সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। ওসমান হাদি 12 ডিসেম্বর দুপুরে রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। দেশের 2টি হাসপাতালে চিকিৎসা হয়।
এরপরে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সিঙ্গাপুরে নেওয়া হয় 15 ডিসেম্বর। সিঙ্গাপুরের চিকিৎসকরা বৃহস্পতিবার তার মাথায় অপারেশন করছিলেন। এর এক পর্যায়ে তার মৃত্যু হয়। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের প্রচারণা শুরু করেছিলেন ওসমান হাদি। জুলাই আন্দোলনে তার ভূমিকা ছিল অপরিসীম। এরপর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হয়ে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সরব ছিলেন রাজপথে। আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের জন্য মানুষের হৃদয়ে স্থান করে নেন শরীফ ওসমান হাদি। এবং আমাদের ক্ষমতার উৎস আমাদের রুনবী সরকার, ৭১, ঢাকা। ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাহসী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি এবং 24-এর গণ অভ্যুত্থানের সব যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত ভর্তি পরীক্ষার সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে। ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে চুয়াডাঙ্গার নারীরা সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ চান। পাশাপাশি তারা আগামী নির্বাচিত সরকারের কাছে নারীর উন্নয়ন এবং মতামতের প্রাধান্য এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চান। এম এ মামুনের প্রতিবেদন। সবার আগে চুয়াডাঙ্গার নারী ভোটাররা চান ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হোক। সেই সাথে ভোট পরবর্তী দেশে এমন একটি সরকার আসুক যারা পুরুষের পাশাপাশি নারীদের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করবে। আমরা চাই এই নির্বাচনটা নিরপেক্ষ হোক, যে সরকারই আসুক জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করবে। নারীদের বেকারত্ব, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কোনো দুর্নীতি থাকবে না, দেশটাকে আরো অনেক উন্নত করতে পারবে, সেই রাজাই হলে ভালো হয়। বেশিরভাগ নারী ভোটার বলছেন আগামী নির্বাচনে তারা এমন প্রার্থী নির্বাচন করতে চান যারা নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, কঠোর হবে নারী নির্যাতন বন্ধে। আগামী দিনে যে নির্বাচিত হয়ে আসুক না কেন, তাদের কাছে আমাদের একটাই চাওয়া, যেন নারীদেরকে এগিয়ে নেয়। নারীদের স্বাধীনতা, নারীদের অধিকার, নারীদের স্বাচ্ছন্দ্যে চলাফেরা, লেখাপড়া, তাদের নারী নির্যাতন প্রতিরোধে এসব নিয়ে কাজ করবে। শিক্ষার্থী, এনজিও কর্মী ও সাধারণ নারীদের কথা দেশে শান্তি আসুক এবং জবাবদিহিতা নিশ্চিত হোক। আমরা যদি শান্তিপূর্ণ বাংলাদেশ পাই একটা, আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। রাষ্ট্রের মূল হচ্ছে জনগণ। জনগণের প্রত্যেকটা জবাবদিহি সরকারকে করা লাগবে, এরকম একটা সরকার চাই। দেশের পিছিয়ে পড়া এই জেলার নারীরা চান নারীর প্রতি বৈষম্যহীন পরিবেশ, পুরুষের পাশাপাশি নারীদের মত প্রকাশের স্বাধীনতা এবং নারী অধিকার প্রতিষ্ঠা হোক। দেশের শান্তি চাই, ভালো সরকার আসুক। নারীদের এত সব দাবির কথা জেনে জেলা নির্বাচন কর্মকর্তা জানান আগামী নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু হবে। যেহেতু চুয়াডাঙ্গা জেলায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার কিছুটা বেশি, এই জন্য নারীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নারী এবং প্রতিবন্ধী ভোটাররা এবং সংখ্যালঘু ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসতে পারে, তার জন্য আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন প্রচারণা চালাচ্ছি। চুয়াডাঙ্গার 2টি সংসদীয় আসন নিয়ে গঠিত চুয়াডাঙ্গা জেলায় এবার ভোটার সংখ্যা 10,04,113 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে 5,03,083 জন। এম এ মামুন, ৭১, চুয়াডাঙ্গা। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১।